নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের আরো একটি নতুন এপিসোডে। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। আইনের শাসন কি পশ্চিমবঙ্গে সত্যি করেই হয়েছে? কারণ এমনটাই অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের বর্ষিয়ান বিধায়ক, প্রাক্তন মন্ত্রী এই রাজ্যের মদন মিত্র। গতকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের হাতে যে ছবি ভেসে উঠল তা বড়ই ভয়ঙ্কর। আইনের প্রতিষ্ঠা করা হবে এমনটাই বারবার প্রমিস করেছে এই রাজ্যের বিজেপি শাসক দল। মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন, গুন্ডারা আর নিস্তার পাবে না, গুন্ডারা কার্যত পুলিশের ভয়ে থাকবে। এই রাজ্যে পুলিশের শাসন হবে, আইনের শাসন হবে এবং গুন্ডা মাস্তানরা ঘরে ঢুকে যাবে। কিন্তু ছবি একেবারেই উল্টে উঠে এলো। গতকাল মদন মিত্রর গাড়িতে যেভাবে ভয়ানকভাবে হামলা চললো, কার্যত মদন মিত্র যদি গাড়ি থেকে বেরিয়ে আসতেন হয়তো তিনি পর্যন্ত হয়ে যেতে পারতেন। আর মদন মিত্র পরবর্তীকালে ফেসবুক লাইভ করেছেন এবং তিনি প্রকাশ্যে অভিযোগ করেছেন যে কিভাবে তার এগেইনস্টে কনস্পিরেসি করা হয়েছিল এবং তাকে কার্যত একটা মারার বা পরিকল্পনা করা হয়েছিল। আমি আপনাদেরকে দেখাবো মদন মিত্রর সঙ্গে ঘটে যাওয়া কালকের ঘটনা এবং মদন মিত্র তিনি কি বলছেন এই বিষয়ে। শুধু মদন মিত্রই নয়, আমি আপনাদেরকে নিয়ে যাব পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে। আজকে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে খবর এসেছে যে সেখানকার প্রাক্তন তৃণমূলের অঞ্চল সভাপতিকে কার্যত গ্রামে সালিশি সভা ডেকে সেখানে তাকে মারা হয়। এগুলো মধ্যযুগীয় বর্বরতার যে নিদর্শন, সেই নিদর্শন আজকে 2026 সালে দেখতে হচ্ছে। এবং একটি সরকার পরিবর্তন হয়েছে, যে সরকারটির মূল বিষয়ই ছিল যে পশ্চিমবঙ্গে কার্যত আইনের শাসন শেষ হয়ে গিয়েছে, পশ্চিমবঙ্গে আইনের শাসন আনতে হবে। আর সেই জায়গায় এইভাবে পশ্চিমবঙ্গের এখনো 1 মাস হয়ে যাওয়ার পরেও পালাবদলের বিভিন্ন জায়গায় যেভাবে আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে এবং স্থানীয় দুষ্কৃতী মনোভাবাপন্ন ব্যক্তি গুন্ডারা যেভাবে বিভিন্ন মানুষের উপর চড়াও হচ্ছে, সেটা দেখে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার উপর কিন্তু এখনো ভরসা পাওয়া যাচ্ছে না। এই এপিসোডে আমি বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের একটা অত্যন্ত সদর্থক পদক্ষেপও দেখাবো। বিজেপি বিধায়ক দুর্গাপুরের লক্ষণ ঘড়ুই তিনি গতকাল একটি বক্তব্য রেখেছেন, যেখানে আমাদের পশ্চিমবঙ্গের ভূমিপুত্ররা যাতে ঠিকমতো কাজ পায় সেই বিষয়ে নজর রাখতে বলেছেন। এবং যে বক্তব্যটা তিনি রেখেছেন আমি আপনাদের সকলকে শোনাবো। এবং পশ্চিমবঙ্গের প্রায় 294 জন বিধায়ক এবং 42 জন সাংসদরাই যদি এইভাবে নিজেদের ভূমিপুত্রের কাজের ওপর চিন্তা ভাবনা করেন, তাহলে মনে হয় না পশ্চিমবঙ্গ থেকে কোনো মানুষকে পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে যেতে হবে। পাশাপাশি আমি আপনাদেরকে দেখাবো যে মিডিয়া কিভাবে এখন বিকৃত খবর করছে। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আগামী দিনে বহরমপুর থেকে দাঁড়াবেন, এমনটা মিডিয়া নিজেই ঘোষণা করে দিল। এবং মিডিয়াই বলে দিল ইউসুফ পাঠান নাকি পদত্যাগ করবেন, পরিবর্তে ইউসুফ পাঠানকে বাধ্য হয়ে ভিডিও প্রকাশ করতে হয়েছে এবং মিডিয়ার সেই কথাকে খণ্ডন করতে হচ্ছে। আমি আপনাদেরকে এই এপিসোডে সেগুলো সমস্ত কিছু দেখাবো। পাশাপাশি গতকাল পশ্চিমবঙ্গে এসেছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, তিনিও পশ্চিমবঙ্গে কি প্যাকেজ দিয়ে গেছেন সেটাও এই এপিসোডেই আমি আপনাদেরকে দেখাবো। সমস্ত কিছু বিষয় নিয়ে থাকবে আজকের এই রবিবারের এপিসোড। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং এই যে কিউআর কোডটি দেখছেন, এই কিউআর কোডটি স্ক্যান করে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান, যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো প্রথমে দেখা যাক মদন মিত্র, পশ্চিমবঙ্গের বিধায়ক, তৃণমূল কংগ্রেসের বিধায়ক, বহুদিন থেকে তিনি রাজনীতি করছেন। বিজেপির শ্রমিক ভট্টাচার্য যিনি সভাপতি রয়েছেন এই রাজ্যে, তার সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক। এবং এই মদন মিত্র পরিবহন মন্ত্রীও একসময় ছিলেন। সেই মদন মিত্রের উপরে গতকাল প্রায় প্রাণঘাতী হামলা হতে আমরা দেখলাম এবং তার গাড়িটি যদি সেইখান থেকে পালিয়ে না যেত, কার্যত মদন মিত্রকে গতকাল গাড়ি থেকে বের করে একটা পরিকল্পনাও ছিল, এমনটাই অভিযোগ করছেন মদন মিত্র। মদন মিত্রের গাড়িতে প্রথমে কিভাবে হামলা হলো সেই দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো, দেখুন। বিজেপি পশ্চিমবঙ্গে যখন আসবে ক্ষমতায় প্রচার করছে, তখন তাদের মূল বক্তব্যই ছিল পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস আইনের শাসন রাখেনি, এবারে তারা আইনের শাসন প্রতিস্থাপন করবে এবং পশ্চিমবঙ্গের কোনো মানুষকে ভয় পেতে হবে না গুন্ডাবাজি থেকে, আইন একেবারে কঠোর হাতে পদক্ষেপ নেবে। কিন্তু আমরা কি দেখছি? আদেও কি এখনো পর্যন্ত সেটা সম্ভব হয়েছে? বিভিন্ন জায়গায় বহু মানুষ রাতারাতি নিজেদেরকে বিজেপি ঘোষণা করে যেভাবে কারুর বাড়িতে ঢুকে যাচ্ছে, মহিলাদের উপর আক্রমণ করছে, কখনো কাউকে পিটাচ্ছে, কখনো কারুর উপর ডিম ছুটছে, কখনো কাউকে হামলা করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কি ঘটনা হয়েছিল রাজ্যের, সেটা তো আপনারা সকলেই দেখেছিলেন। মমতা ব্যানার্জির বাড়ির সামনে পর্যন্ত এই ধরনের ঘটনা ঘটেছে। আবার গতকাল মদন মিত্রর সঙ্গেও এই ধরনের ঘটনা দেখলাম। এটা আইনের শাসন, এটা কি বলা যেতে পারে? হ্যাঁ, আপনারা অনেকে এটাও বলতে পারেন যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যারা করছে
সেটা অবশ্যই ভালো করছে। বহু জায়গায় তারা চুরি জোটচুরি করেছে। অবশ্যই চুরি জোটচুরি যদি করে থাকে, আইনের শাসন কাকে বলে, তাদেরকে গ্রেপ্তার করা হবে, তাদের যাবজ্জীবন দেওয়া হোক, যদি দোষ প্রমাণ হয় ফাঁসি যদি দেওয়া যায় ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হোক, আদালত ব্যবস্থা নেবে, পুলিশ ব্যবস্থা নেবে। কিন্তু এইভাবে একটা একেবারে ভিড় পেছনে পেছনে দৌড়াচ্ছে এবং পুলিশ বা আইন তাদের উপর কোনো কন্ট্রোল যদি না করতে পারে, তাহলে তো পশ্চিমবঙ্গের যে আইন ব্যবস্থা সেটা তো ভেঙে পড়বে। এবং সাধারণ মানুষ এই সমস্ত চিত্র যখন ছবিতে দেখবে, মিডিয়াতে দেখবে, পশ্চিমবঙ্গের যে আইন শৃঙ্খলা তার প্রতি বা তাদের কি ভরসা থাকবে? আমরা মদন মিত্রের সঙ্গে হয়ে যাওয়া যে ঘটনাটা দেখলাম, এটা কিন্তু চিন্তার বিষয়। পশ্চিমবঙ্গে যারাই বিরোধী রাজনীতি করবে তাদের সঙ্গেই যদি বিভিন্ন জায়গায় এই ধরনের ভিড় পেছনে পেছনে দৌড়ায়, তাহলে আইনের প্রতিষ্ঠা কোথায় হলো পশ্চিমবঙ্গে? এটা তো সব থেকে বড় প্রশ্ন উঠবে। আমি আপনাদেরকে দেখাবো, মদন মিত্র এই বিষয়ে একটি 15 মিনিটের ফেসবুক লাইভ করেছেন। তার পুরোটা বক্তব্যই আমার শোনানো সম্ভব নয়, আমি আপনাদেরকে বিশেষভাবে কেটে কেটে অনেকটা অংশই দেখাচ্ছি, যে অংশটা আপনারা শুনুন মদন মিত্র কি বলছেন। দেখুন। আমি মৃত্যুকে একদম কাছে থেকে দেখলাম, আমি দেখতে পেলাম মৃত্যু, কিন্তু দেখার পরেও বুঝলাম না, রাখে হরি তো মারেকে। ঠিক 8:30 সময় ছোট ছেলে সোম বেরিয়ে গেল, আমায় বললো তুমি আর রাত করো না, বেরিয়ে যাও। অ্যাকচুয়ালি আমার যেখানে এমএলএ অফিস, সেই এমএলএ অফিসের দুদিকে গলি, দুদিক থেকে বন্ধ করলে বেরোবার কোনো জায়গা নেই, খুব সরু রাস্তা। কিন্তু যেহেতু সাধারণ মানুষ আসে, এইবার যে মুহূর্তে ওরা বেরিয়ে গেছে তখন বাজে ঠিক 9টা। কামারহাটি থেকে ওয়াসিম রাজা আর ভোলা শ্রীবাস্তব, এই নামগুলো খেয়াল করবেন। এরা দুজনে আমার কাছে এসে বলল যে 230-এর বাসের মালিক যারা, তারা আপনার সঙ্গে কথা বলতে চাইছে। আমি বললাম খুব ভালো কথা, বলুক। এছাড়াও দুজন লয়ার একটা কেসের ব্যাপারে কথা বলতে চাইছে। তা আমি বললাম দেখ, আমি তো এক্ষুনি ফোন করে দিয়েছি 14 নম্বরে, আপা বসে আছে অরিন্দম ভৌমিক, মা ভবতারিণীর ওয়ার্ড, ওখানে এমন বিজেপি থ্রেট করছে, কোনো বাড়িতে কোনো লোক থাকতে পারছে না, আর খালি হুমকি, আমাকে ওখানে যেতেই হবে। জীবনে আজকে নতুন করে শিখলাম কোনটা ঠিক কোনটা ভুল। আমি চিৎকার করে বললাম, এই কামারহাটির যারা বাসের মালিক তাদেরকে বল আমি দক্ষিণেশ্বরে যাচ্ছি, মানে দক্ষিণেশ্বরে মে দিবসে মা ভবতারিণী মন্দিরের পাশে অরিন্দম ভৌমিকের ব্লক ওয়ার্ড অফিসে যাচ্ছি। আমি বুঝতেও পারিনি, আমি বেরিয়েছি। বেরিয়েই যারা মারতে এসেছিল রাকে হরি তো মারেকে, তারা বুঝতে পারেনি ওখানে একটা সরু গলি আছে। আমি গলিটা দিয়ে অরিন্দম ভৌমিক কাউন্সিলর, এই মুহূর্তে ওর বাড়ি কিন্তু ঘেরাও হয়ে রয়েছে। এই মুহূর্তে আমি ডিজি সিদ্ধিনাথ গুপ্ত, সিপি ব্যারাকপুর, I am requesting the CP Barakpur and the DG of West Bengal Police that the house of my councillor of the Kinesha temple area is being ঘেরাওড by hoodlums and anti-socials with BJP jhandas, and they are giving slogans Jai Sri Ram, throwing stones, bricks on the house of the councillor, where a small baby and the wife of the councillor and mother, only they are there. No police protection, no nothing. Now what happened? আমি জিজ্ঞেস করছি কাদের কাদের বাড়িতে হামলা হচ্ছে, আমার নামগুলো দে, আজকে যা হবার হবে আমি তাদের বাড়িতে যাব। তখন 9:10। এই সময় দুটো ছেলে দৌড়তে দৌড়তে এসে বলল, দাদা পরিস্থিতি খুব খারাপ, আপনি বেরিয়ে যান। আমি কেন, কি হয়েছে? বলছে প্রায় 150 ছেলে মোটর বাইক নিয়ে, একেবারে গুন্ডা, জয় শ্রীরাম বলতে বলতে মাথায় ফেটটি বেঁধে, অনেকের চোখে চোখ মুখ ঢাকা এতটা, ভাব তোরা সব ভয়ে মরে যাচ্ছিস। বলে না দাদা, ওরা ওই মোড়ের মাথা থেকে আবার ফিরে এলো, যা দেখছি। নিয়ে আমরা কথা বলছি, মিনিট 5-এর মধ্যে আরও কজন ছেলে দৌড়ে এলো যে আমরা বাড়িতে ছিলাম দাদা, ওখানে একটা 100-150 ছেলে হাতে রিভলভার, সোট, ছুরি, লোহার রড, মোটা মোটা ডান্ডা, এবং তারা প্রত্যেকে অ্যান্টি সোশ্যাল। জয় শ্রীরাম বলছে, বিজেপি জিন্দাবাদ বলছে, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ,
শ্রমিক ভট্টাচার্য জিন্দাবাদ স্লোগান দিচ্ছে বিজেপির। বাক যা বেরো এখান থেকে, তোরা সব ভয় মরছিস। কে আছে ওখানে? বলো দাদা আপনার সব থেকে প্রিয় ছেলে, আপনি যে আপনাকে হাতে বাড়িতে মাংস দিয়ে আসতো, যে আনোয়ারের বাড়িতে আপনি খেতে যেতেন কুরবানিতে, এই যারা খাবার সাপ্লাই করতো, সেই মকসুদ দাঁড়িয়ে আছে। আর মকসুদকে তো আমি বাঁচিয়ে রেখেছি, তো কবে গুলিকে মরে যাওয়ার কথা। বলে হ্যাঁ মকসুদ আছে, তার সঙ্গে বিকাশ বলে একটা হিন্দু ছেলে, তবরেজ আছে, বিকাশ আছে, আর দিলসাদ আছে, আরো অনেক ছেলে রয়েছে যাদের আমরা অন্ধকারে চিনতে পারছি। এবার ভুল বলুন ঠিক বলুন, আমি কি করলাম জানেন? আমি বেরিয়ে পড়লাম। এই আমি যেখানে বসে আছি আমার থেকে 50 মিটার ম্যাক্সিমাম 70 মিটার দূরে গুটগুটে অন্ধকারের মধ্যে বহু লোক দাঁড়িয়ে আছে। আমি চিৎকার করে বললাম এই মকসুদ শোন, কোনো আওয়াজ নেই। আমি হু করে এগিয়ে গেছি, এগিয়ে গিয়ে দেখছি সামনে মকসুদ দাঁড়িয়ে। এই মকসুদ শোন, কি ব্যাপার তোরা এরকম গুন্ডার মতো এখানে এতগুলো সব লোক, কি ব্যাপার, কি হলো, আনোয়ার কি করছে, আনোয়ার কোথায়? তখন আমি দেখছি মকসুদ থরথর করে কাঁপছে, সোয়েটিং হচ্ছে, আর দাঁড়াতে পারছে না, মানে এত মদ খেয়েছে। বিশ্বাস করুন কোত্থেকে জোর হলো আমি জানি না, আমি ওর হাতটা ধরলাম, চেপে বললাম তোর অ্যাটিটিউড আমার ভালো লাগছে না, তুই কোনো নোংরা গুন্ডামি করতে যাচ্ছিস, মকসুদ বি কেয়ারফুল। না দাদা। তখন আমি ওকে দেখালাম যে তার আগে যখন ছেলেরা আমায় বলেছে যে বাইরে থেকে এত গুন্ডা বহিরাগত এসছে, আমি সঙ্গে সঙ্গে সিপিকে ফোন করেছিলাম, আমার মেসেজ করা আছে, সেই মেসেজে আমি সিপিকে লিখি ইট ইজ এ কেস অফ বিং plenty of hoodlums, gundas, anti-socials. They have get out my office and they are trying to killing me. They are trying to kill me. Please rescue. I am an MLA of West Bengal Bidhan Sabha. CP বললেন I am sending force. CP যখন বললেন I am sending force, সেই জোরটা পেয়ে আমি বেরিয়ে গেলাম যে ফোর্স আসছে, তাহলে দেখা যাবে মিটে যাবে। এইবার যখন মকসুদকে আমি ওই হাতটা ছেড়ে দিলাম, এই মকসুদ যা এখান থেকে বলে, আমি আমার কাউন্সিলর আপ্পাকে বলছি চল আমরা আবার বসি, বলে আমি ঘুরেছি। হঠাৎ আমি শুনছি মার 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 মার, এক সালা কাফের মার, সালা মার, গুন্ডা মদন মিত্র গুন্ডা 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 মার। তখন আমি ঘুরে দেখছি মকসুদ হাতে একটা এত বড় সেই গুপ্তি বলে গুপ্তি, কাউর হাতে রাইফেল, কাউর হাতে ছুরি নিয়ে আমার দিকে দৌড়ে আসছে। আমি চিরকৃতজ্ঞ মা ভবতারিণীর যারা ভক্ত, যারা দক্ষিণেশ্বরে থাকেন, আপনাদের সুন্দর করে দেখিয়ে দিই। এইখানে আমি দাঁড়িয়ে, এই দিক থেকে ওরা আমায় মারতে আসছে, এই রাস্তাটা হচ্ছে সোজা এদিকে, ওরা আসছে এদিক থেকে। যেই মারবো বলেছে আমার হাত ধরে আপ্পা আর 4-5 জন টেনেছে, টানতে ওরা বুঝতেও পারেনি, ওরা জানে আমি পাঞ্জাবি পায়জামা পরবো বা কিছু, মানে যে কোনো কারণে বুঝতে পারিনি, ওরা সোজা দৌড়ে গেছে, কারণ আমার গাড়িটা ঠিক সামনে রাখা ছিল। ওদের এই গুন্ডামি দেখে সঙ্গে সঙ্গে গাড়িটা স্টার্ট করেছে আমার ড্রাইভার, ওর নাম নাসিম, বেচারি খুব মার খেয়েছে। আমি দেখছি প্রায় 20-25 জন ভদ্রমহিলা ওই বাড়ি থেকে বেরিয়েছে, আমাদের হাত ধরে টেনে ওপরের একটা চোরা কুটুরি ঘরে সব আলো নিভিয়ে দিয়ে বলছে চুপ করুন, আমরা আছি, ঘাবড়াবার কিছু নেই, আমরা আছি। তখন আমি বাইরে শুনছি মার মার, উসকা বাচ্চা কো এ বাচ্চা কো উসকা বাচ্চা কো মার ডাল চলছে। এই সময় দুমদাম কাঁচ ভাঙার আওয়াজ। একটা ছেলে আমায় ছাদ থেকে দেখে বলছে দাদা আপনার গাড়িটা পুরো পাথর, এত বড় বড় পাথর। তাই বললাম গাড়ি ছেড়ে দে, ভেঙে যাক। আমার লোকগুলো বলছে গাড়িটা বেরিয়ে যাচ্ছে, ওরা গাড়ির পেছনে, ওরা ভেবেছে আপনি গাড়িতে আছেন। যেহেতু দক্ষিণেশ্বরের পাড়াটা মা ভবতারিণীর পাড়া, মা ভবতারিণীর পূজারীরা থাকে, তাই আর কেউ আনোয়ারের ওই গুন্ডা বাহিনী, মকসুদ, দিলসাদ, তবরেজ, আর কি বললাম বিকাশ, আর অনেক হিন্দু ছেলেরাও ছিল, মুসলমান, এরা সব রিসেন্টলি বিজেপিতে
জয়েন করেছে, তার কারণ এদের কিছু লোককে ইডি ধরেছে, বাইরে নিয়ে গেছে। এদের যে কোনোভাবে বিজেপির সাপোর্ট চাই। এরা ভেবেছে আমি ওই গাড়িতে গেছি, ওরা গাড়ির পেছন পেছন গেছে। ওখান থেকে প্রায় 200 মিটার, কেন 300 মিটার দূরে একটা ক্লাব আছে, সেই ক্লাবটার নাম হচ্ছে কিশোর সংঘ। এই কিশোর সংঘ হচ্ছে লকেটের যে ভাই, ওর যে ইলেকশন এজেন্ট, তার নাম সুশান্ত মুখার্জি, সুশান্ত চ্যাটার্জি। এই কিশোর সংঘটা হচ্ছে ওদের ক্লাব। ওইখানে ওরা দেখছে আমার ড্রাইভার যে প্রচুর লোকজন জমা হয়ে আছে, হাতে রড, শেকল, চেন ফেন নিয়ে। তখন আমার ড্রাইভার, এটা পরে আমার শোনা, আমি তো এই বাড়ির মধ্যে আটকে আছি, বারবার ফোন করছি, পুলিশ আসছে না, দক্ষিণেশ্বর থানা, বেলঘরিয়া থানা, সিপি, কেউ আসছে না। সবাই বলছে ফোর্স পাঠিয়ে দিয়েছে। ওই কিশোর সংঘর সামনে থেকে প্রচন্ড জোরে আমার গাড়িকে আবার আক্রমণ করা হলো। গাড়ির সামনেটা ভেঙে তছনছ হয়ে গেছে। তাহলে আপনারা বলছেন ডিম মেরেছে, ডিম মেরে ইনোভা গাড়ির কাঁচ ভেঙে দেওয়া যায়? এ বড় ভয়ঙ্কর ঘটনা, এ বড় উদ্বেগের বিষয়। আইনের প্রতিষ্ঠা যেটা বারবার বিজেপি দাবি করেছিল, কোথায় হচ্ছে? যে কোনো দলের যে কোনো কর্মী যদি চুরি জুচ্চুরি করে থাকে, আইন মোতাবেক ব্যবস্থা নিয়ে তাকে ঢুকিয়ে দেওয়া হোক গারদে। কেউ সেই বিষয়ে তো কোনো রকম প্রতিবাদ করছে না, বরঞ্চ খুশি হচ্ছে যে এত চুরি জুচ্চুরি দেখা যাচ্ছে। এই যে শৌকত মোল্লার, তার ছেলের এত বড় রিসর্ট, মানুষ দেখে চমকিয়ে যাচ্ছে। তাকে এনআইএ ধরেছে, যাবজ্জীবন তার শাস্তি হোক। তার যে প্রপার্টি রয়েছে সেগুলো বিক্রি করে দিয়ে গরিবদের দিয়ে দেওয়া হোক, ভারতের ইকোনমির ক্ষেত্রে ব্যবহার করা হোক। কিন্তু রাস্তায় এইভাবে দুষ্কৃতীরা ছুটবে, যে কোনো জনপ্রতিনিধির এগেনস্টে নানা রকম হামলা করবে। এটা তো পশ্চিমবঙ্গের গণতন্ত্র বা এটা তো পশ্চিমবঙ্গের আইন শাসনের ভালো উদাহরণ হতে পারে না। সাধারণ মানুষ আজকে ভয় পেয়ে থাকছে। সাধারণ পরিবারের যে সমস্ত মহিলারা রয়েছে তারা তো চিন্তায় রয়েছে যে বিরোধী দল করলেই বা বিরোধী হয়ে কথা বললেই তাদের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটবে, আর মিডিয়া বলে দেবে সেগুলো জনরোষ। এটা কি কখনো হতে পারে একটা সুস্থ গণতন্ত্রের দেশে? আমি আপনাদেরকে মঙ্গলকোটের একটি ঘটনা দেখাবো। মঙ্গলকোটে এক তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সভাপতি, হতে পারে তার এগেনস্টে নানা রকম দুর্নীতির অভিযোগ ছিল, কিন্তু গ্রামে এই দুর্নীতির অভিযোগে সালিশি সভা ডাকা হলো এবং সালিশি সভা ডেকে তাকে চত্থাপ্পড়, তাকে কিল ঘুষি, তাকে পিটানি এমন দেওয়া হলো যে সেই তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির মৃত্যু ঘটে গেল বর্ধমানের একটি হাসপাতালে। দেখুন। হন আপনার কে হন? আমার বাবা। কি ঘটনা ঘটেছিল, কি শুনলেন? আমার বাবাকে সব মারধর করে মেরেছে। কবে মারধর করেছিল? আজ রবিবারে মেরেছে। কারা কেন মেরেছে? ওই সব টাকা পয়সা হিসাব দিয়েছিল, তার সত্ত্বেও আমার বাবাকে মেরেছে। যারা মেরেছে এই গ্রামের? হ্যাঁ। দিয়ে কি ঘটেছিল তারপর? ওই তো মেরে সাবল করে মাইকে করে যাতে করে বেড়েছে তাতে করে মেরেছে। কি নাম আপনার? আমার নাম কাকলি ঘোষ। আপনি কে হন? আমি ওর মেয়ে, যে মরেছে তার মেয়ে। কি নাম ওনার? কে হন আপনার? কে হন? আমার শ্বশুর মশাই। কি ঘটনা ঘটেছিল একটু বলুন তো। ঘটনা ঘটেছিল, ওনারা বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মেরেছিল। কবে? বাড়িতে শনিবার দিন। আজ রবিবার হলো, তার শনিবার দিন, মানে 9 দিন হলো আজ। আচ্ছা, কেন মারধর করেছিল? কেন মারধর হয়েছিল? ওরা তো বিজেপি পার্টির লোক, মারধর করেছিল সেই জন্য। আমার শ্বশুর মশাই তৃণমূল করতো, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মারলো। তারপর আমি তো বাড়ি থেকে ডেকে নিয়ে মারলো, তারপর ওরা তো বাড়িতে আসে নাই। তারপর আমার শাশুড়ি মাকেও মেরেছে ওরা খুব। তারপর ওরা ওইদিকে হসপিটাল চলে গেল, আমার বাড়িতে ছিলাম, আমি আর সেরকম কিছু জানি না। তারপর আমার খুব খারাপ অবস্থা ছিল, চিকিৎসা চলছিল, দিয়ে মারা গেছেন। চিকিৎসা চলছে। কি নাম আপনার? প্রিয়াঙ্কা ঘোষ। আপনি কে হন? আমি ওনার বৌমা হই। কি হচ্ছে এসব? চারিদিকে আপনারা যেখানেই তাকাবেন এইভাবে ভিড়, একাধিক জায়গায় ঢুকে যাচ্ছে, পুলিশের কোনো পাত্তা নেই। অথচ এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আইনের শাসন থাকবে। এটা আইনের শাসনের উদাহরণ। বিরোধী দল করেছে বলে তাদেরকে এইভাবে গণপিটুনি দিয়ে মেরে দিতে হবে? আরে পরিবর্তন আবার তো আগামী দিনে কখনো না কখনো ঘটবে। আবার যদি এই সমস্ত ব্যক্তিরা তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়, ভারতবর্ষ কি এইভাবেই চলতে থাকবে চিরকাল? এক দল এলে আর এক দলের সঙ্গে প্রতিশোধ নেবে, আরো একটা দল এলে তার সঙ্গে প্রতিশোধ নেবে। এই কালচার পশ্চিমবঙ্গে কতদিন চলবে বা ভারতবর্ষে কতদিন পলিটিক্সে চলবে? এই কালচার বন্ধ করতে গেলে আইনের হাতকে শক্তভাবে রং না দেখে মোকাবেলা করতে হবে। সেটা কোথায় আইন করছে? যথেষ্ট উদ্বেগজনক। এবং আমি আশা করি যে এই বিষয় নিয়ে নিশ্চয়ই পশ্চিমবঙ্গ সরকার কঠোর হাতে ব্যবস্থা নেবে। বহু মানুষ রাতারাতি বিজেপি হয়ে গেছে, কথা সত্য, এবং সেই দুষ্কৃতীরা রাতারাতি বিজেপি হয়ে কিভাবে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, কেন পুলিশ শক্ত হাতে ব্যবস্থা নিচ্ছে না, এটাও তো প্রশ্ন উঠবে। যাই হোক, এর পরবর্তীকালে আমি আপনাদেরকে দেখাবো বিজেপির এক বিধায়ক, দুর্গাপুরের বিধায়ক লক্ষণ ঘড়ুই মহাশয়, তিনি একটি পজিটিভ
পজিটিভ এবং সদর্থক বক্তব্য রেখেছেন। পশ্চিমবঙ্গের ভূমিপুত্ররা বিভিন্ন কলকারখানায় যাতে কাজ করতে পারে এবং কলকারখানায় যাতে কাজ পায় সে বিষয়ে তিনি গতকাল আওয়াজ তুলেছিলেন। আমি আপনাদেরকে সেই ভিডিওটি দেখাবো, দেখুন। না করলে বের করে দেওয়া, আর বলা ক্ষমতা ছিল না, হিটলার চলছে এখানে, তাই আমরা হিটলারই বার করবো এখান থেকে। এই নেক্সাসটা আপনারা ভাঙবেন? নেক্সট ভাঙবো। আমি কন্ট্রাক্টর করতে বলে এসেছি, যারা যারা ইলেকশনে 20 জেলায় ঢুকেছে, এক মাস আগে ঢুকেছে, টাকা বিনিময়ে ঢুকেছে, বাঁকুড়া বীরভূম ঢুকেছে, তাদের লিস্ট দিন, গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে বার করা হবে। কারো রেহাই নেই। দুর্গাপুর ছেলে কাজ পাবে না, গোপামাট লোক জমিতে চাকরি পাবে না, মেনিগেট পাবে না, কাদারোড পাবে না, ঝান্ডাবাদ পাবে না, 20 টাকা পাবে না, আবার কাজ করবে। মেনু আমরা লোকাল ছেলেরা কাজ করবে, আগেও বলেছি লোকাল ছেলেরা কাজ করবে, যে পার্টিতে হোক, যে দুর্নীতিগ্রস্ত না হয়, চোর যদি না হয়, বদমাশ না হয়, খুনি না হয়, লোকাল ছেলে কাজ করবে। ভাই লোককে এখান থেকে বের করবো, টাকা বিনিময় নিয়ে এসছে, স্বীকার করে যদি করে দেন যে হ্যাঁ টাকা দিয়েছিলাম, স্বীকার যদি করে দেন তাকে মাফ করা হবে, স্বীকার না করলে তার এখানে জায়গা নেই। কোম্পানি যে টাকা রিটার্ন নিচ্ছে সেটাও হবে না, রিটার্ন দেওয়া হবে না। কোম্পানি যে টাকা নিচ্ছে ওদের কাছ থেকে যে ব্যাক করে নিচ্ছে সেটা নিতে বারণ করে। কোম্পানি নেননি, ভুল হচ্ছে আমাদের, কোনো কোম্পানি নেয়নি, কোনো কন্ট্রাক্টর নেয়নি, নেতারা পয়সা নিত, নেতারা দাঁড়িয়ে থাকতেন, ভিতরে অফিস ছিল, সে অফিস জমা দিয়ে আসতে হতো, না দিলে কাজে বের করে দেওয়া হবে, না দিলে কার্ডটা কেটে নেওয়া হবে। তাই ভয় কেন হতো, কেন কি কাজ নেই? এটা তো গুজরাট নয়, যাই বার করে দিলেন তখন অন্য চলে যাবে। এখানে বহু কষ্ট জায়গাটা পেয়েছে, বহু কষ্ট ঢুকেছে, আর কোনো উপায় ছিল না, ভয় দিতে হতো। এই ভয় মুক্ত বাংলা আমার সেটা হবে না, হবে না। যদি হয়, যে করবে তার বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া হবে, তাকেও আমরা কেটে দেখে নেবো কি তা আটকাতে হয়। দেখুন, ভালোকে ভালো খারাপকে খারাপ, এটা তো অবশ্যই বলতে হবে। আর আমরা এই চ্যানেলে সেটাই বলবো, যে কথাটা ভালো লাগবে সেটা তো আপনাদের অবশ্যই দেখাতে হবে। আর এখানে এই বিজেপির বিধায়ক মাননীয় লক্ষণ ঘড়ুই অত্যন্ত সদর্থক কথা বলেছেন। তিনি যদি রাজনীতির জন্য, মিডিয়ার ফুটেজের জন্য এই কথা বলে থাকেন তাহলে চিন্তার বিষয়, কিন্তু তিনি যদি মন থেকে বলে থাকেন এবং এই কাজটা যদি কায়েম করতে পারেন তাহলে পশ্চিমবঙ্গের বহু পরিযায়ী শ্রমিক আমাদের রাজ্যে ফিরে আসতে পারবে। বিভিন্ন কলকারখানায় আপনারা যদি যান সেই জায়গায় দেখতে পাবেন একাধিক বাইরের রাজ্যের ছেলেমেয়েরা কাজ করছে, অথবা যে জেলায় সেই ফ্যাক্টরি রয়েছে সেই জেলার ছেলে মেয়ে না হয়ে অন্যান্য দূর দূরান্তর জেলার ছেলেরা এসে সেই ফ্যাক্টরিতে কাজ করছে। আর এটা অবশ্যই বন্ধ হওয়া উচিত। যেখানে ফ্যাক্টরি থাকবে, কলকারখানা থাকবে, সেখানে অতি অবশ্যই আগে স্থানীয় ছেলেদেরকে প্রাধান্য দিতে হবে। লক্ষণ ঘড়ুই সাহেব যেটা বলেছেন একেবারে সদর্থক কথা, এবং এইভাবে যদি পশ্চিমবঙ্গের 294টা বিধায়ক চিন্তা করেন এবং তাদের এলাকার যে ফ্যাক্টরিগুলো রয়েছে, কলকারখানাগুলো রয়েছে, সেই জায়গায় ভিজিট করে স্থানীয় ছেলেদের কাজের ব্যবস্থা করে বাইরের ছেলেদের এখান থেকে পগার পার করে দেওয়ার ব্যবস্থা করেন, তাহলে আমাদের রাজ্যের যে একটা কর্মসংস্থানের জ্বালা সেটা কিছুটা হলেও, সামান্য হলেও মিটবে, এটা আমি মনে করি। আর এ সবকিছুর মাঝেই আজকে এই মুহূর্তে দিল্লি চলে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা সকলেই জানেন গতকাল অভিষেক ব্যানার্জি দিল্লি উড়ে গিয়েছিলেন এবং আজকে এই দুপুরবেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ও কলকাতা বিমানবন্দর থেকে একেবারে সোজা চলে গেলেন দিল্লিতে। কি হবে না হবে সেটা তো আগামী দিনে দেখা যাবে। আর এই আলোচনার মধ্যে আমাদের ভারতবর্ষের যে মিডিয়া রয়েছে সেই মিডিয়াকে একেবারে 10 গুণ এগিয়ে চলে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মিডিয়া। তারা কোনো রকম সঠিক তথ্য না জেনেই পরিষ্কার অর্থে বলে দিচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুর থেকে দাঁড়াবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ইউসুফ পাঠানকে পদত্যাগ করিয়ে দেবেন আগামী দিনে। কোথা থেকে এই সূত্র মারফত খবর তারা পাচ্ছেন আমি জানি না, কিন্তু এই সূত্র মারফত খবরকে খণ্ডন করে দিয়েছে ইউসুফ পাঠান স্বয়ং একটি ভিডিও প্রকাশ করে। প্রথমে আমি আমাদের এই পশ্চিমবঙ্গের গুণবান মিডিয়াদের সেই বক্তব্য দেখাবো যে বক্তব্যতে তারা নিজেরাই একটি পলিটিক্যাল দলের সিদ্ধান্ত জাহির করে দিচ্ছে। দেখুন। মমতা ব্যানার্জি দিল্লির রাজনীতিতে নিজেকে প্রাসঙ্গিক করে রাখতে চান, নিজের দর ধরে রাখতে চান, আর তাই আবার ভোটে দাঁড়াতে চান, এবং সেটা লোকসভার আসনে। কিন্তু কি করে সম্ভব? সেটা 2029 না। মমতা ব্যানার্জিকে তো এখনই প্রাসঙ্গিক হতে হবে। তাহলে উপায়? মমতা ব্যানার্জি টার্গেট করলেন নিজের দলের এক সাংসদকে। বহরমপুর সিটে দাঁড়াতে চান মমতা, বাই ইলেকশন করতে চান, কিন্তু বহরমপুরে অলরেডি সাংসদ আছেন ইউসুফ পাঠান। তাহলে ইউসুফ পাঠানকে পদত্যাগ করিয়ে উপনির্বাচনে দাঁড়াতে চান মমতা ব্যানার্জি। সূত্রের খবর এটা। কি অবস্থা বলুন তো? একটা মিডিয়ার ভূমিকা ভারতবর্ষে যথেষ্ট পরিমাণে রয়েছে। একটা সমাজ কোন দিকে যাবে, সত্য দেখবে না মিথ্যা দেখবে, সাদা দেখবে না কালো দেখবে, সেটা ডিসাইড করবে ভারতবর্ষের মিডিয়া। আর সেই মিডিয়া আজকে কোন জায়গায় নেমে গিয়েছে, 157 নম্বর র্যাঙ্ক গোটা গ্লোবালি, গোটা বিশ্বে। এই মিডিয়ার যদি আগামী দিনে 170 র্যাঙ্কও হয়ে যায় অবাক হওয়ার কিছু নেই। একটা পলিটিক্যাল দল তাদের নিজেদের সিদ্ধান্ত ঘোষণার আগেই এই মিডিয়া মুখরোচকভাবে খবর চালিয়ে দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবারে সংসদে প্রবেশ করতে চান, আর তার জন্য নাকি
নাকি বহরমপুর থেকে ইউসুফ পাঠানের সিটটাকে মমতা বন্দ্যোপাধ্যায় টার্গেট করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল কোনো রকম ঘোষণা করেনি, আর কোন সূত্র থেকে এই খবর এই সমস্ত মিডিয়া পেয়ে গেল সেটা আমরা জানি না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান গতকাল একটি ভিডিও প্রকাশ করেছেন এবং এই বিষয়গুলোকে হুবহু মিথ্যা, সরাসরি মিথ্যা এটাই ঘোষণা করেছেন। দেখুন ইউসুফ পাঠান কি বলছেন। हेलो दोस्तों, आपसे मैं एक बात शेयर करना चाहता था कि पिछले कई समय से एक न्यूज़ बहुत ही वायरल हो रहा है कि ममता बनर्जी ने यूसुफ पठान से कहा कि बहरामपुर लोकसभा से उनके एमपी पद से रिजाइन कर दे ताकि वो लोकसभा इलेक्शन लड़ सके वहां से। मुझे ममता बनर्जी ने कभी भी ये बात नहीं की। लास्ट मीटिंग भी हुई थी, वहां पे भी उन्होंने मुझे ये बात नहीं की और ना उन्होंने किसी ऑफिशियल पार्टी के किसी लीडर से ये बात कहलवाई। ये बात सरासर गलत है और मुझे दुख होता है कि ऐसी कोई भी ऑफिशियल न्यूज़ नहीं है, उसके बावजूद सोशल मीडिया पे और सभी मीडिया हाउस पे ये न्यूज़ पर बातें हो रही है और डिबेट हो रही है। तो मुझे ममता बनर्जी ने या पार्टी के किसी भी लीडर ने अपने एमपी पद से रिजाइन करने के लिए नहीं कहा। धन्यवाद। মানে এমন খবর এরা চালাচ্ছে যে ভারতবর্ষের বিভিন্ন পলিটিক্যাল দলকে এগিয়ে এসে বলতে হচ্ছে যে না, এই ঘটনাগুলো মিথ্যে। অতীতেও এই কাজ করেছে হিন্দি যে সমস্ত মিডিয়াগুলো রয়েছে, ন্যাশনাল যে মিডিয়াগুলো রয়েছে, তারা ইন্ডিয়া পাকিস্তানের সময় যে যুদ্ধ টেনশন হয়েছিল সেই সময় লাহোর, করাচি, পেশোয়ার সব দখল করে নিয়েছিল। ভারতবর্ষের সরকার সামনে এসে বলেছিল যে না, এই ঘটনাগুলো মিথ্যে। মানে ভারতবর্ষের সরকার পর্যন্ত এই মিডিয়া থেকে অতিষ্ঠ হয়ে গেছিল, তারা এতটা বাড়িয়ে মিথ্যে কথা বলতে শুরু করেছিল টিআরপির জন্য। আর ঠিক সেই ঘটনাটা গতকালও দেখা গেল, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের ব্যাপারে তারা একটা ন্যারেটিভ সেট করে দিচ্ছে, কিন্তু সেই ন্যারেটিভকে ভেঙে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সাংসদ ইউসুফ পাঠান প্রকাশ্যে সামনে এসে। আর এসব কিছুর মাঝখানে গতকাল আমাদের পশ্চিমবঙ্গে রেল মিনিস্টার এসেছিলেন, কেন্দ্রীয় রেল মিনিস্টার, যিনি মেট্রোর অনেক কটা প্রকল্প উদ্বোধনের কাজ করেছেন, আগামী দিনে মেট্রো নিয়ে অনেক কিছু ঘোষণা করেছেন, কিন্তু সব থেকে ভালো যেটা ঘোষণা করে দিয়ে গেছেন যে বুলেট ট্রেন পেতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলার যে সমস্ত বাসিন্দারা রয়েছে। কবে পাবেন সে বিষয়ে কোনো রকম নির্দিষ্ট আলোচনা বা তথ্য এখনো পর্যন্ত জানা নেই, কিন্তু সদর্থক যে প্রচারটা তিনি করেছেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। দেখুন। पश्चिम बंगों के लिए बुलेट ट्रेन का मोदी जी ने संकल्प लिया है, जो दिल्ली, लखनऊ, वाराणसी, पटना होते हुए सिलीगुड़ी को कनेक्ट करेगी। दिल्ली से सिलीगुड़ी 6 घंटे में आप बुलेट ट्रेन में आराम से बैठ के पहुंच जाओगे। ये आने वाले समय में करके दिखाएंगे, बहुत तेजी से काम करेंगे। বেশ ভালো কথা। যদিও বুলেট ট্রেন, প্রকৃত যেটাকে বুলেট ট্রেন বলা হয় সেটা ভারতবর্ষে এখনো নেই। জাপান, চায়নায় যে বুলেট ট্রেন চলে তার ঘন্টায় গতিবেগ 400 থেকে 600 কিলোমিটার বেগে। ভারতবর্ষে যেটা সব থেকে স্পিডে দ্রুতগামী ট্রেন চলে তার গতিবেগ 130 থেকে 140 কিলোমিটার বেগে। তাই বুলেট ট্রেন এটাকে কতটা বলা যুক্তিযুক্ত সেটা আমি বলতে পারবো না, কিন্তু তবুও সেমি বুলেট ট্রেনও যদি পশ্চিমবঙ্গ পায় এবং এটা যদি আগামী 1-1.5-2 বছরের মধ্যে পায়, সেটা তো পশ্চিমবঙ্গবাসীর জন্য যথেষ্ট পরিমাণে সাশ্রয় হবে। যারা প্লেনে যাতায়াত করতেন তারা যদি 6 ঘন্টায় দিল্লি থেকে শিলিগুড়ি চলে আসতে পারেন, সেটাও যথেষ্ট পরিমাণে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের পক্ষে উপকার হবে। দেখা যাক এই ঘোষণা শুধু খাতায় কলমে এবং টিভির মিডিয়ার মধ্যে ঘোষণাই থাকে কিনা, না আগামী দিনে সত্যিই বুলেট ট্রেন পশ্চিমবঙ্গ থেকে দিল্লি পর্যন্ত চলতে শুরু করে। সমস্ত বিষয়ের উপর আমাদের নজর থাকবে। বুলেট ট্রেন পশ্চিমবঙ্গের পক্ষে অত্যন্ত জরুরি একটা ভিত্তি আগামী দিনে যাতায়াতের জন্য। দেখা যাক পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে ভারত সরকার কিভাবে কোলাবোরেশন রেখে কাজ করে। আজকের এপিসোড এই পর্যন্তই রইল। দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী এপিসোডে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বেঙ্গল পালস উইথ দীপ, সত্য যেখানে রং দেখে না। নমস্কার।